আমার নাম রিজু, বয়স ২৬ বছর। আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে। যদিও আমি ২৬ বছরের, কিন্তু আমার উপরে অনেক দায়িত্ব ছিল। বাবা অনেক আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরে এসে যায়। গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। ব্যাস কোনো রকম জীবন কাটানোর মতো একটা ছোটখাটো চাকরি করতাম, যাতে বাড়ির উনুন কোনো রকম ভাবে জ্বলতো। আমার দুজন যুবতী বোন আছে, যাদের বিয়ে সমস্ত জোগাড়যন্ত্র আমাকেই করতে হবে। বিধবা মা আছে, তার খরচ আমাকেই পূরণ করতে হবে। আমার আরো বেশি টাকার প্রয়োজন। এই কারণে আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব, যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি। আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল, আর তার চোখ দিয়েও জল পড়ছিল। বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল। আমি যখন তাদের কাছে এলাম, তখন আমার চোখ দিয়েও জল বেরিয়ে এলো, কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছিয়ে নিলাম, কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, এরকম ভাবে তুমি আমাকে বিদায় করো না। সবাইকে বাড়ির জন্য শহরে যেতে হয়, এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি আমি সেখানে ভালো চাকরি পেয়েই যাই, তাহলে তোমাদের তিনজনকেও সেখানেই ডেকে নেব। আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, যাতে সে চুপ হয়ে যায়। কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনেরাও চোখের জল ফেলছিল। আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদেরকে সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম, বাড়ির দায়িত্ব এখন তোমাদের দুজনের মাথায়। মায়ের খেয়াল রাখিস, আর বিনা কারণে কারোর জন্য দরজা খুলবি না। এবারে সম্মান তোদের দুজনের হাতে। আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই। আমার দুই বোনই চুপচাপ নিজের মাথা নিচু করে নিল। আমি তিনজনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম। আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল। আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট বাড়ির দিকে দেখলাম, আর আমার চোখ ভিজে উঠল। কেমন আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারবো। বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খোঁজ খবর নিত না। সবাই হয়তো এটাই ভাবতো যে আমরা তাদের কাছে কিছু চেয়ে না বসি। কিন্তু না তো আমি কখনো কারোর সামনে হাত পেতেছি, আর না তো হাত পাতার কথা ভেবেছি। আমি বাস্তবে ফিরে এলাম, কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছিল। হৃদয় এত জোরে জোরে ধুকধুক করছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করেই সেই সময় আমার এরকম অনুভব হলো, যেন আমাকে কেউ দেখছে। আমি এদিক ওদিক নজর ঘোরালাম, কিন্তু আমার আশেপাশে এমন কেউই ছিল না যে আমার দিকে ধ্যান দিচ্ছিল। যদিও আমার এরকম অনুভব হচ্ছিল যেন কেউ আমার উপরে নজর রাখছে। যাই হোক, আমার বাস এসে গেছে, তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম। আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি। ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি। আমার শুধু একটাই ভয় ছিল, কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপরে না পড়ে যায়। কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না। ভগবান না করুক, যদি কিছু হয়ে যায়, তাহলে তারাও তাদের সাথ দেবে না। পাস চলছিল, কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যেন কেউ আমাকে লাগাতার দেখে যাচ্ছে। কিন্তু কে? আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না। একটা লম্বা সফরের পরে রাত্রি ৩টার কাছাকাছি শহরে পৌঁছালাম। শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু শশী থাকতো, যার ভরসায় আমি এখানে এসেছি। ও আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল, আমি সেখানে পৌঁছে গেলাম। যখন ও আমাকে দেখলো, তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো। ও আমার কাঁধ চাপড়ে মেরে বলল, রিজু, তোর টেনশন নেওয়া দরকার নেই। যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস, তখন তুই সফল হবিই। আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি। কালকে গিয়ে সেখানকার ম্যানেজারের সঙ্গে দেখা করে নিস। যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায়, তাহলে তুই সেখানে চাকরি করতে শুরু করে দিবি। সেখানে তোকে থাকার একটা কোয়ার্টারও দেবে, যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি। যখন আমি এই কথা শুনলাম, তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল। না হলে আমি এটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয়। সে রাত আমি শ্বশুর বাড়িতেই থাকলাম। ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করলো। ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, সততার সাথে কাজ করো, উপরওয়ালা নিশ্চয়ই তোমার সাথ দেবে। মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেবো না। এই শহর অনেক বড়, তুমি নিশ্চয়ই সফল হবে। আন্টির কথা শুনে সত্যি আমি সান্ত্বনা পেয়েছিলাম। আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আশার নতুন কিরণ নিয়ে এলো। সকালে নাস্তা করার পরে শশী নিজেই আমাকে চাকরির জায়গাতে নিয়ে এলো।
ও আমার জন্য নিজের কাজ থেকে ছুটিও নিয়েছিল। যদিও ছুটি করাতে ওর টাকা কেটে নিত। কিন্তু ও আমাকে এটাও বলল যে তোর চেয়ে বড় কেউ আমার নেই। আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম। আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছালাম, যেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নিল, আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমার কাছে চলে এলো। শশী তার সাথে সমস্ত কথাবার্তা বলছিল, আর আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। এটা একটা প্যাকিং কোম্পানি, যেখানে বিস্কুট প্যাক করা হয়। ম্যানেজার আমাকে 25,000 টাকা বেতনে রেখে দিল। এটা আমার জন্য অনেক বেশি ছিল, কেননা গ্রামে আমি শুধু 7-8 হাজার টাকার বেতনই পেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাবো। সেই ম্যানেজার আমাকে থাকার একটা কোয়ার্টার দিল, যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম। এই ঘরে কেউ ছিল না, এটা এক কামরার কোয়ার্টার। এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম, কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না। শশী আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলছিল যে ও রবিবার আমার সাথে দেখা করতে আসবে। আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। দিন এভাবেই কেটে গেল, আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম। ম্যানেজার স্যার খুব ভালো, তিনি আমার খুব সাহায্য করতেন। সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন, আর বললেন যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো, তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে। তার কথা শুনে ভিতর ভিতর আমার আনন্দ হচ্ছিল, আর আমি হৃদয় লাগিয়ে কাজ করতে শুরু করে দিলাম। গ্রাম থেকে শহরে আসা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আর এই 1 সপ্তাহের মধ্যে প্রায় সময় সেই নজর আমার নিজের আশেপাশে অনুভব হতো, যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম। আজকে দুপুরবেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম, তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞেস করলে তারা বলল আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে। আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর সেই ওয়েটারকে বললাম, দেখো ভাই, যদি এর টাকা তুমি আমার কাছ থেকে নাও, তাহলে আমি দিতে পারবো না। তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও, আমি সেটা দিয়ে নিজের পেট ভরে নেব। আমি এসব খেতে পারবো না। তখন সে আমার কাঁধ চাপড়ে বলল, চুপচাপ এটা খেয়ে নাও, এটা তোমার জন্যই বানানো হয়েছে। উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি। আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে, লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যাই হোক, আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম। না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম। সময়ের গতি না কখনো থেমেছে, আর না কখনো থামতে পারে। সে নিজের গতিতেই ছুটতে থাকে, কিন্তু আমি জানতাম না যে সময় আমার জীবন এভাবে পরিবর্তন নিয়ে আসবে। আজকে রবিবার, তাই আমার বন্ধু শশী দেখা করার কথা ছিল। আমাদের দুজনের উদ্দেশ্যে বাইরে কোথাও খাবার খাওয়ার ছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহরটা ঘোরাবে। ও আসার পরে আমরা দুজনের কাছের পার্কে পৌঁছালাম। আমরা বসেই ছিলাম, তখনই ওর ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল। হঠাৎই আমার নজর একটা বুড়ি মহিলার উপর পড়ল, যে মাটিতে বসে না জানি কি খুঁজছিল। আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম, সব ঠিক আছে তো? আপনার কোনো সাহায্য লাগবে? তিনি এক নজর আমার দিকে তাকিয়ে রইলেন। তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল, যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হলো। কিন্তু আমি চুপ থাকলাম। এরপর আমি আর শশী হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওকে বললাম, তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি, না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না। শশী, তোকে যতই ধন্যবাদ দিই ততই কম হবে। আমি আরো কিছু বলতাম, তার আগে ও আমার কাঁধে হাত রেখে বলল, এতে আমার কোনো কামাল নেই। এটা তোর ভাগ্যে ছিল, তাই তুই এত ভালো চাকরি পেয়েছিস। ব্যাস, এখন তুই মন লাগিয়ে পরিশ্রম কর। ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, সে তোর বেতন বাড়িয়ে দেবে। কথা শুনে আমি খুব খুশি হলাম, আর ওর দিকে তাকিয়ে সংকোচের সাথে বললাম, শশী, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমার প্রশ্নে ও হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমার জন্য তুই এত ভালো চাকরি কিভাবে পেয়ে গেলি। আর এটা যখন এত ভালো চাকরি, তখন তুই এই চাকরি ফায়দা কেন উঠাসনি? তুই আমাকে এই চাকরিতে কেন পাঠিয়ে দিলি? আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যার যেটা কপালে থাকে সেই সেটা পায়। আমার ভাগ্যে এই চাকরি ছিল না। আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিই। তুই এখানে কাজ করতে থাক, অবশ্যই কিছু না কিছু পাবি। ও কেমন ঘাবড়ানো আন্দাজে এই কথাটা বলল। না জানি কেন ও ঘাবড়ে গেছিল। যাই হোক, আমি নিজের মাথাতে হ্যাঁ নাড়িয়ে ওর সাথে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হলাম।
খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যদিও হ্যাঁতে আর নাতে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না। এই কারণে আমিও চুপ হয়ে গেলাম। কিছু সময় পরে ও আমার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর নাতে মাথা নাড়িয়ে দিলাম। আমি আর কিছু বলতাম তার আগে ও আমার ঘাড়ে হাত দিয়ে বলল, ব্যাস এটাই জিজ্ঞেস করার ছিল, আর কিছু না। চল আমরা খাবার খাই। ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকাচ্ছে। কিন্তু আমি একথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না। আমরা দুজন একসাথে খুব সুন্দর ডিনার করলাম। আর তারপরে ও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল। আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি। বাবা শহরে আসতে যেতে থাকতো, আর সেই আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। আমার শহরে আসার ইচ্ছা কখনোই ছিল না, আর না তো এই ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল। কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমার সুন্দর গ্রাম, নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে। শশী প্রায় 10টার দিকে আমাকে কোয়ার্টারে ছেড়ে চলে গেল। আজকে রাত আমার খুব ভালো কেটেছে, কিন্তু আজকে ওর হাবভাব আলাদা আলাদা মনে হচ্ছিল। না জানি কেন আমার বারবার এরকম অনুভব হচ্ছিল যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে। কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না। ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া, তারপরে শশীর অদ্ভুত ব্যবহার, এইসব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমি সময়ের আগে উঠে গেলাম। এরপরে যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম, তো নিচের মাটিতে একটা বড় খাম পড়েছিল। আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম, এই খামটা এখানে কি রেখে গেছে? আমি নিচু হয়ে সেই খামটাকে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলাম, এতে কি আছে। কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হলো। এরপরে যখন ভিতরে দেখলাম, তখন আমার চোখ বড় বড় হয়ে গেল, কেননা খামের ভিতরে 500 টাকার অনেক নোট ছিল। এটা দেখে ভয় আমার হাত পা কেঁপে উঠল। যদিও আমি 24 বছরে হয়ে গেছি, কিন্তু আজ অব্দি এত টাকা একসাথে নিজের হাতে কখনোই দেইনি। আমি তাড়াতাড়ি কোয়ার্টারের মধ্যে ঢুকে গেলাম। আমি আশেপাশে নজরও দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকাটা পড়তে পারে। আমার মনে হলো যেন এই টাকাটা আমার কাছে পৌঁছানো হয়েছে, কেননা এই খাম আমার দরজার সামনেই রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে এই খামটাকে দেখতে থাকলাম, আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম। সেখানে 2 লাখ টাকা ছিল। মন করলো আমি শশীকে ফোন করে সমস্ত ঘটনা বলি, কিন্তু আবার আমি চুপ করে গেলাম। না জানি কেন এসব কিছু শশীকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না। কেমন আমার মনে হচ্ছিল যে আমি যদি এইসব কিছু ওকে বলি, তাহলে ও এটাই ভাববে যে আমি এই টাকা চুরি করেছি। আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেই টাকা রেখে দিলাম, আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। সারাদিন আমার এই চিন্তাতে কেটে গেল যে এই টাকা অন্য কারো, যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে। আজকে ওয়েটার আমাকে ভালো ভালো খাবার দিল, আর এই জিনিসটা আমাকে আরো একবার হতবাক করে রেখেছিল। যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম। আজকে দুর্ভাগ্যক্রমে ওয়েদার খুব খারাপ, এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল। আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারে দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম। আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবলাম মাকে ফোন করে এসব জিনিসের ব্যাপারে বলি, কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাববে। এই কারণে কোনো কিছু বলা ঠিক মনে হলো না। এরপরে বৃষ্টি শুরু হলে চুপচাপ সোফায় বসে রইলাম। কিছু সময় পরে আমার দরজার কাছে কারো অনুভব হলো। আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় কে আমার দরজার কাছে আসতে পারে। এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম, তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম। কেননা আমার সামনে যে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয়, বরং কোনো একজন মহিলা, যে ভিজে যাওয়ার কারণে তার কাপড় গায়ের সাথে চিপকে গেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? আমার প্রশ্নে সেই মহিলা আমার দিকে ঘুরে তাকালো, আর আমি কিছুটা পিছনে পিছিয়ে এলাম। কেননা সে কোনো মহিলা নয়, বরং 20-22 বছরের খুবই সুন্দরী যুবতী মেয়ে। সে দেখতে এত সুন্দরী ছিল যে আমার মনে হচ্ছিল সে যেন কোনো পরী। আমি তার দিকে হতভম্ব চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে? আপনি কি বৃষ্টিতে ভেসে গেছেন? সে আমার দিকে তাকিয়ে হঠাৎ আমার সামনে হাত জোড় করে বলল, ভগবানের জন্য আমার সাহায্য করুন, আমি খুব বিপদে পড়ে আছি। আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম,
কিন্তু কিছু গুন্ডা আমার পিছনে পড়ে গেছে। তারা আমার ইজ্জত লুট করতে চায়। আমি খুব ভয়ে আছি। আর আমার বাড়ি অনেক দূরে। আমি কি আপনার কোয়ার্টারের ভেতরে আসতে পারি? সে এতটা ভয়ে ভয়ে বলল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মহিলাকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত। কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল। আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন। এটা বলে আমি সেই মেয়েটাকে ভিতরে আসার জায়গা করে দিলাম। আর সে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে এসে গেল। আমি তাকে টাওয়াল দিলাম। সেটা দিয়ে সে তার চুল শুকাতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন? আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ব্যাস এটাই ভুল হয়ে গেছে। আজকে কাজ অনেক বেশি ছিল। এই কারণে আমাকে অনেকক্ষণ অবধি অফিসে থাকতে হয়। কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাশ ছেলে আমার পিছনে অপেক্ষা করছে। আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি অনেক কষ্টে নিজের ইজ্জত বাঁচিয়ে পালিয়ে এসেছি। ব্যাস আজকে রাতটা আপনার কোয়ার্টারে থাকতে দিন। আমি সকালেই চলে যাব। আমি আপনাকে এর জন্য ভাড়াও দিতে রাজি আছি। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি এতটা নির্লজ্জ নই যে কোনো মেয়ে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব। আপনি আমার এখানে থাকতে পারেন। আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব। আপনি ভিতরে ঘুমিয়ে যান। সে মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি আপনার ঘরের ভিতর আরাম করুন। আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না। আমি এখানেই সবাই ঘুমিয়ে যাব। কিন্তু আমি এই জিনিসে কিছুতেই রাজি হতে পারছিলাম না, কেননা আমার নিজেরও দুটো বোন আছে। এসব কিছু ভেবে আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনে ঘরের ভিতরে পাঠিয়ে দিলাম। আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। আজকে আমার খুব খারাপ লাগছিল। পুরুষ কতটা খারাপ হয়, যদি সুযোগ পায় তাহলে সবকিছু নষ্ট করে দেয় আর মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে আর তার জীবন শেষ করে দিতে পারে। আমিও একজন পুরুষ, তাই এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। এরপর সবাই মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন আমার চিন্তা সেই 2 লাখ টাকা নিয়েই ছিল, যেটা আমি সকালে পেয়েছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দিই, কেননা না জানি এটা আমার জন্য কোনো পরীক্ষা কিনা। তারপরে আমি এটা ভাবলাম যে আমারও দুটো বোন আছে, তাদেরও আমার বিয়ে দিতে হবে। তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকা দরকার। এইসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমার চোখ খুলল তখন সকাল 9টা বাজে। না জানি কেন আজকে আমার ঘুম এত বেশি হয়েছিল। না হলে এমনি আমি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমার তার খেয়াল এলো। তাই আমি গিয়ে ঘরে দরজা খুললাম, কিন্তু সে কোথাও নেই। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগে চলে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে। যাই হোক, আমি সবকিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য বেরোতে পারি। তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘরে ভালোভাবে দেখি, হতে পারে সে আমার জন্য কোনো চিঠি রেখে গেছে। আমি তো শুধু দরজা থেকেই দেখেছিলাম, ঘরের ভিতরে তো দেখিনি। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপরে যখন নজর পড়ল তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে, কেননা আমার বিছানার চাদরে রক্তে ভরেছিল। এক মুহূর্তের জন্য আমার সত্যি এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে। এসবের মানে কি আমি বুঝতে পারছিলাম না। তাই গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম আর কোনো রকমে নিজের উপরে কন্ট্রোল ফিরে এলাম। আমি তাড়াতাড়ি করে চাদরটা গোছালাম আর সেটাকে ডাস্টবিনে ফেলে দিলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় ছিল। এই 1 সপ্তাহের মধ্যে আমার সাথে এতগুলো ঘটনা ঘটেছিল, যেটা আমাকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে গভীর শ্বাস নিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো আর আমার বোঝার আগে আমাকে গ্রেপ্তার করে নিল। আমি কিছু বলার আগে তারা আমাকে বলল, তোমার উপরে অভিযোগ আছে যে তুমি একটা বাচ্চা মেয়েকে হত্যা করেছ। যেসব হচ্ছে সেটা নিয়ে আমি অবাক ছিলাম। তখনই পুলিশ আমার ঘরের মধ্যে ঢুকে সেই চাদর যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম সেটা উঠিয়ে বলল, এই সেই বাচ্চার রক্ত যে খুন হয়েছে। আমি তাদেরকে হতবাক চোখে দেখছিলাম আর তাদেরকে বলছিলাম যে আমি এরকম কিছুই করিনি। যে মেয়েটা আমার কাছে এসেছিল তার সাথে কোনো বাচ্চা ছিল না, সে সিঙ্গেল ছিল আর আমার কাছে থাকার জন্য আশ্রয় চেয়েছিল। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না, বরং এটা বলে আমাকে চুপ করিয়ে দেওয়া হলো যে তোমার যা বলার কোর্টেই বলবে, আমাদের সামনে তামাশা করার কোনো দরকার নেই। আমাকে থানায় বন্ধ করে দেওয়া হলো আর আমার বাড়ির লোকেদের খবর পৌঁছে দেওয়া হলো।
আমার সঙ্গে দেখা করার জন্য শশী এসেছিল। ও আমাকে বলেছিল যে তোর উপরে অনেক বড় অভিযোগ লাগানো হয়েছে। তুই খুব বাজে রকমভাবে ফেঁসে গেছিস। ভগবানের কাছে প্রার্থনা কর যাতে তুই মুক্তি পেয়ে যাস। সেই রাতে আমি খুব কান্না করেছিলাম। আর ভাবছিলাম মনুষ্যত্ব দেখানোর অনেক বড় পুরস্কার পেয়েছি আমি, যেখানে বিনা কারণে আমার উপরে হত্যার অভিযোগ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যার খুন হয়েছে তার লাশ কোথায়, কিন্তু তারা শুধু এটাই বলে যাচ্ছিল যে তুমি যা বলতে চাও সেটা কোর্টে বলবে। ধীরে ধীরে সময় কাটতে লাগলো, আর আমার জেলে থাকা পুরো 1 সপ্তাহ কেটে গেছে। আমার বাড়ির লোকেরাও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। আমার মা খুব কান্না করছিল, যদিও আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম যে তুমি টেনশন করো না, যেটা ভগবান লিখে রেখেছে সেটাই হবে। কিন্তু আমার উপরে আরো অভিযোগ লাগানো হয়েছিল যে তোমার কোয়ার্টার থেকে 2 লাখ টাকা পাওয়া গেছে। নিশ্চয়ই তুমি এই খুন করার জন্য টাকা কারো কাছ থেকে নিয়েছো। সময় কাটতে লাগলো, আর জজ সাহেব আমাকে 10 বছরের জেলের সাজা শুনিয়ে দিলেন। যদিও আমি অবাক ছিলাম যে আমাকে কেন 10 বছরের সাজা দেওয়া হয়েছে, যেখানে খুনের উপর তো ফাঁসি দেওয়া হয়। আমি জজ সাহেবের সামনে অনেকবার অনুনয় বিনয় করলাম যে আমি নির্দোষ, আমি কিছুই করিনি, আমি কারো খুন করিনি, আর সেই টাকা আমি কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু কেউ আমার কথা শোনার জন্য রাজিই ছিল না। তাই এখন আমি চুপচাপ নিজের সাজা কাটাতে লাগলাম, কিন্তু মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতাম আমি যেন এখান থেকে মুক্তি পেয়ে যাই। সবার চোখে আমি খুনি হয়ে গেছিলাম, কিন্তু বলা হয় যখন সারা দুনিয়া আপনার বিরুদ্ধে হয়ে যায়, তখনও কেউ না কেউ এখনো থাকে যে আপনার সাথ দেয়। 1 মাস পরে এরকমই এক মহিলা আমার কাছে এলো। সে আমাকে এটা বিশ্বাস করালো যে সে আমার হয়ে কেস লড়বে আর আমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের করবে। এক মুহূর্তের জন্য আমি অবাক হলাম যে এই মহিলা কেন আমার হয়ে লড়বে। এরপরে সে এমনভাবে আমার কেস হ্যান্ডেল করলো যে ধীরে ধীরে সমস্ত সত্যিটা সামনে আসতে শুরু করলো। আমার উপরে সেই দিন থেকে নজর রাখা হয়েছিল, যেদিন আমি গ্রাম থেকে শহরের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই কেসের মধ্যে শশী যুক্ত ছিল। সেই এই সমস্ত প্ল্যান তৈরি করেছিল, আর আমাকে এমন একটা চাকরি পাইয়ে দিয়েছিল যেখানে আমাকে একটা কোয়ার্টার দেবে, আর যেখানে কেউই থাকবে না। এভাবে আমার উপরে খুব সহজে অভিযোগ লাগানো যাবে। সে মেয়েটা যে আমার কাছে এক রাতের জন্য আশ্রয় চেয়েছিল, সে কোনো সাধারণ মেয়ে না, বরং ধনী বাপের বখাটে মেয়ে। সে শশীর গার্লফ্রেন্ড। তারা দুজন একে অপরকে ভালোবাসতো। এই কারণে তার বাবা সমস্ত সম্পত্তি নিজের ছোট মেয়ের নামে করে দিয়েছিল। তাই সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য এই মেয়েটা শশী সমস্ত প্ল্যান বানিয়েছিল। প্রথমে শশী আমাকে ফাঁসিয়ে এখানে দেখেছে, তারপর সে বাচ্চা মেয়েটাকে হত্যা করে সেই চাদর আমার বিছানায় বিছিয়ে ওই মেয়েটা রাত 3টের দিকে দরজা খুলে বেরিয়ে যায়। যে খাম আমি পেয়েছি সেটাও এই দুজন আমার দরজার সামনে রেখেছিল। সেই মহিলা যে আমার কেস লড়েছিল, সে একজন হাইকোর্টের উকিল। যে সময় কোর্টে দাঁড়িয়ে আমি চিৎকার করছিলাম যে আমি কিছুই করিনি, আমি নির্দোষ, আমার উপরে বিনা কারণে অভিযোগ লাগানো হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ, পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য চাকরি করতে এখানে এসেছি। যখন সেই উকিল আমার এই আর্তনাদ শুনেছিল, তখন তারা আইডিয়া হয়ে গেছিল যে আমি সত্যিই নির্দোষ। তাই সেই সমস্ত কেস স্টাডি করে আমার সঙ্গে যোগাযোগ করে আর আমার কেস লড়ে। সেই 10 বছরের শাস্তি থেকে আমি মুক্তি পেয়ে গেছি, আর আমি আমার গ্রামে ফিরে এসেছি। বাড়িতে এসে আমি আমার মায়ের গলা জড়িয়ে খুব কান্না করেছি। আমি কখনো ভাবিনি যে আমাকে এত বড় চক্করে ফাঁসানো হবে। যে লোককে আমি নিজের ভগবান মেনেছিলাম, সেই সবচেয়ে বড় ধোঁকাবাজ বেরিয়েছে। সময় খুব তাড়াতাড়ি কাটতে লাগলো। এখন আমি আমার মা আর বোনদের সাথে গ্রামেই থাকছি। হঠাৎ করে একদিন আমার নামে একটা চিঠি এলো। আমি হতবাক হয়ে সেই চিঠি খুলে দেখলাম সেই চিঠিটা আর কারো নয়, বরং সেই উকিল ম্যাডামের, যে আমার কেস লড়েছিল। তিনি আমাকে চাকরি দিতে চাইলেন আর আমাকে আবার শহরে ডাকছিলেন। আমার বোনেরা আর আমার মা আমাকে পরিষ্কার মানা করে দিয়েছিল যে কোনো দরকার নেই তোর কোথাও যাওয়ার, তুই অল্প ইনকাম কর, কিন্তু আমাদের চোখের সামনে থাক। তুই ছাড়া আমাদের এই দুনিয়াতে আছেই বা কে। আমি ম্যাডামকে এই খবরটা পাঠিয়ে দিলাম যে আমি যেতে পারছি না, কেননা আমার বাড়ির লোকেরা আমাকে আর অনুমতি দিচ্ছে না। আমি চিঠি পাঠানোর 2 দিন পরেই সেই ম্যাডাম আমাদের গ্রামে এলো, আর তিনি আমার মা আর বোনদের সঙ্গে কথা বললেন যে আমি আপনার ছেলেকে একটা ভালো চাকরি পাইয়ে দেব আর নিজে চোখে চোখে রাখবো। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। দুনিয়াতে যদি কিছু খারাপ মানুষ থাকে, তাহলে কিছু ভালো মানুষও আছে। আপনারা আমার উপরে ভরসা করতে পারেন। তার কথাতে আমার মায়ের ভরসা হয়েছিল, তাই সে আমাকে সেই ম্যাডামের সাথে পাঠিয়ে দিলেন। সত্যি সেই ম্যাডামের কথায় একদম সত্যি প্রমাণ হলো যে যদি দুনিয়াতে কিছু খারাপ লোকও থাকেও, তাহলে কিছু লোক ভালোও আছে। আর এই কথাটা তিনি সত্যি করে দেখিয়েছিলেন।
তিনি আমাকে একটা খুব ভালো একটা চাকরি পাইয়ে দিয়েছিলেন, যেটাতে খুব ভালো বেতনও ছিল। কিছু মাস পরে আমি আমার মা আর বোনদেরকেও শহরে নিয়ে এসেছি। আর এখন আমি তাদের সাথে একটা সুন্দর শান্তির জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।